সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা বলতে চাই অনুষ্ঠানের 25তম পর্বে। সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আপনারা জানেন যে সপ্তাহে আমরা 3 দিন রবি, সোম এবং মঙ্গল আমরা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং প্রাসঙ্গিকভাবে এবারে যে বিষয়টি এসছে সেটি হলো উচ্ছেদের বিষয়, অবৈধ দখল এবং উচ্ছেদ। এই বিষয় নিয়ে আলোচনা করব আমরা। বিশেষ করে আমরা চকবাজার নিমতলির ঘটনার পর পুরানো ঢাকার নিরাপত্তা এবং সেখান থেকে কেমিক্যাল গোডাউন সরানো নিয়ে যে পরিস্থিতি, সেই বিষয় নিয়ে আমরা আজকে নিবদ্ধ থাকব। তারপরে আমরা পর্যায়ক্রমে নদী তীরের দখল, ফুটপাত দখল, অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়গুলো নিয়ে আমরা আসবো আগামী 2 দিন। আজ এই আলোচনায় অংশ নিচ্ছেন আমার বাম প্রান্তে আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং তার পাশে আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম জর্জ, রাজনীতিবিদ ও সমাজকর্মী। আমাদের আরেকজন অতিথি রাজিকুজ্জামান রতন কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন বলে আশা করছি। আমরা শুরুতেই এই আলোচনার আগে আমরা রিপোর্টটি দেখে আসি। পুরান ঢাকার চুড়িহাট্টায় গত 20 ফেব্রুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির পর ঘোষণা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটির নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান চলে চতুর্থ দিনের মতো। মোট 5টির মধ্যে একটি টিম চকবাজারের চুড়িহাট্টা এলাকায় বেলা 12টার দিকে অভিযান চালায়। এখানকার 6টি ভবনের নিচে থাকা গোডাউনে কি মাল আছে তা পরীক্ষা করা হয়। দাহ্য পদার্থ হিসেবে স্বীকৃত 29টি উপাদানের কোনোটি পাওয়া গেলে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কেটে দেওয়া হয় সেসব গোডাউনের জরুরি সেবার সংযোগ লাইন। আমরা অভিযান চালিয়েছি, তার মধ্যে ওইটাতে আমরা কাঁচের চুড়ি দেখেছি, এটা আমাদের এর মধ্যে পড়ে না, আমরা এখানে কোনো কিছু করি না। আরেকটা আমরা দেখলাম ওই কারখানার থেকে তারা তাদের প্লাস্টিক জিনিসপত্র অলরেডি সরিয়ে নিয়েছে। বাদ বাকি 3টা কারখানার সিকিউরিটি সার্ভিস আমরা বন্ধ করে দিয়েছি। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন গোডাউন সরিয়ে নিতে কোনো সময় না দিয়েই হঠাৎ অভিযান চালানো হচ্ছে। এখানে প্রায় কয়েক হাজার ফ্যাক্টরি আছে, আর ইচ্ছে করলে একদিনে কিন্তু ফ্যাক্টরিগুলো স্থানান্তর করা যায় না। ফুট করে লাইনটা কাটা দেয়, ফুট করে একটা কারখানা তালা দেওয়া দেয়, তখন আমরা এত টাকা বেতন, এত টাকা ব্যাংকের ঋণ আছে, এগুলো আমরা কেমনে 7 মাসে কিস্তি পরিশোধ করব। নিস্তা লইল কারখানা 5 তলা পুরাটা বাড়াতি আছে, ফ্যামিলি আছে, পানি লাইন, গ্যাস লাইন কাটা দিলে ওরা কি করবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পুরান ঢাকাকে কেমিক্যাল মুক্ত করতে একটি নীতিমালা করা হচ্ছে। যারা কেমিক্যাল গোডাউন সরাতে বাধা দিচ্ছেন তারা তাদের ভুল বুঝতে পারবেন বলে আশা করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত সিরিয়াস এবং তিনি একটা দিক নির্দেশনা দিয়েছেন যে এখান থেকে সরিয়ে যাওয়ার জন্য। সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে পর্যায়ক্রমে। আপনারা দেখেছেন ট্রাক লেগে গিয়েছে এগুলো সরিয়ে নেওয়ার জন্য। যারা যারা বাধা দিয়েছেন তাদের ভুল ভাঙবে, তারাও নিজেরাই সহায়তা করবেন সরিয়ে নেওয়ার জন্য। সচিবালয়ে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। সাইফুল ভাই, আপনার কাছে আসি প্রথমে। যে আর্থসামাজিক পরিস্থিতির কারণে যে পরিস্থিতির পুরান ঢাকার বিশেষ করে কেমিক্যাল গোডাউন সরানো নিয়ে, এটি নিয়ে একটা প্রতিদিনই বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং যার কারণে ঠিক স্মুথ হচ্ছে না, অথচ এটা একটা বিপজ্জনক হিসাবেই চিহ্নিত হচ্ছে। কিন্তু তারপরও কেন এই পরিস্থিতিটা, আপনি যদি একটু ব্যাখ্যা দেন। জি, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত চকবাজারের চুড়িহাট্টার যে ঘটনা, এটা তো খুবই মর্মান্তিক এবং ইতিমধ্যে অনেক দেরিতে হলেও একটা জাতীয় শোকও একদিন এটা পালিত হয়েছে। শহীদ দিবসের রাত্রেই আমরা আরেকটা বড় একটা মর্মান্তিক যে ঘটনা, তো এটা আমরা সবাই জানি যে 9 বছর আগে একই ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল নিমতলিতে এবং নিমতলির সে ঘটনায় 124 জন নারী পুরুষ মিলে তখন তারা মারা গিয়েছিলেন, অসংখ্য আহত হয়েছিলেন। তার পরপরই নানা পর্যায়ে আলোচনা হয়, কথা হয়, অনেকগুলো দিক নির্দেশনা, এমনকি প্রধানমন্ত্রীর দিক থেকেও 17 দফা একটা সুপারিশ বা একটা নির্দেশনা এটাকে দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনি নিশ্চয়ই হয়তো স্বীকার করবেন বা একমত হবেন, আমাদের সরকারের মধ্যে কেন যেন অনেকগুলো সরকার কাজ করে এবং পরিষ্কার নির্দেশনাগুলো এগুলো কিন্তু গত 9 বছরে এই নির্দেশনাগুলোর আমরা কিন্তু কোনো বাস্তবায়ন লক্ষ্য করিনি।
এবং আরেকটা করেছি যে পরস্পরকে অভিযুক্ত করা, ঠেলাঠেলি করা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তার সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, নানা ধরনের যে সমন্বয়হীনতা, সমগ্র বিষয়টা কার্যত এটা কিন্তু চাপা পড়ে যায়। এটা এবার যখন 21শে ফেব্রুয়ারি রাত্রে যখন এই ঘটনা সংঘটিত হলো, এবং ইতিমধ্যে আমরা গতকালকে শুনলাম যে 71 জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন, সর্বশেষ সংখ্যা অসংখ্য আহত হয়েছেন। তো এটা তো সারা জাতির একটা উৎকণ্ঠা, এটা সারা দেশবাসী এটা নিয়ে উদ্বিগ্ন। এবং বাস্তবে পুরনো ঢাকা যে আমরা এক ধরনের বলতে পারেন যে বিস্ফোরণমুখ পরিস্থিতির মধ্যে লক্ষ লক্ষ মানুষের বসবাস, এবং ভবিষ্যতে এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আরও বড় ধরনের প্রাণহানিক ঘটনা, দুর্ঘটনা, এই ঘটনা কিন্তু সংঘটিত সেটা হতে পারে। তো প্রথমত যে আমি মনে করি যে এই উদ্যোগটা যে 17 দফা যেটা তখন হয়েছিল, এখন আরও অনেকগুলো আলোচনা হচ্ছে, নীতিমালার কথা বলা হচ্ছে। আমরা প্রথমত দেখতে চাই যে এটা অনতিবিলম্বে একটা সুষ্ঠু পরিকল্পনা, নীতিমালার ভিত্তিতে পুরনো ঢাকাকে, যেটা আমরা বলছি যে মানে এটাকে কেমিক্যাল মুক্ত করা, দাহ্য পদার্থ যেগুলো আছে, যেগুলো সহজেই তারপর অগ্নিকাণ্ডের কারণ হতে পারে, বড় দুর্ঘটনার কারণ হতে পারে, আমরা ঠেলাঠেলি পারস্পরিক দোষারোপের বাইরে যে আমরা এই সুপারিশগুলোকে এটাকে আমরা কার্যকরী দেখতে চাই। একজন সাধারণ নাগরিক হিসাবে, দেশের মানুষ হিসাবে আমরা এটা দেখতে চাই। এবং সেক্ষেত্রে ধরুন এবার আমরা বলবো যে 21 তারিখের ঘটনাটা, এটা যদি একটা বলতে পারেন যে লাস্ট যদি একটা ওয়েক আপ কলের মতন হয়, যে ভবিষ্যতে আরও বহু ধরনের দুর্ঘটনার যে আশঙ্কার জায়গা থেকে এটাকে কার্যকরী করার উদ্যোগ নেওয়া হবে। তার আগে আমি যেটা বলতে চাই যে ব্যবসায়ী বা ক্ষুদ্র যারা আছেন, তো তাদের তো নিশ্চয়ই, আমি একটু আগে আপনার এখানে যেটা দেখলাম বাংলা ভিশনের সাথে যেটা বললেন যে আমাদেরকে তো মানে ওয়ার্নিং দেওয়া বা আমাদেরকে সময় দেওয়া, এটা হয় না। আমি মনে করি যে একটা যৌক্তিক সময়, এই ঘটনার পরে আপনি 9 বছরে আপনি কার্যকর কোনো উদ্যোগ আপনি গ্রহণ করেননি, তো 9 বছরে আমরা দেখতে পাই যে আপনি এই ব্যাপারে এখন যে গতি নিয়ে যে তৎপরতা এখন আমরা দেখছি, কিন্তু আমরা দেখছি 9 বছরে কিন্তু আমরা তার চুল পরিমাণ লক্ষ্য করিনি। সেজন্য আপনি এই তৎপরতা এটাকে অব্যাহত রাখা দরকার, কিন্তু পাশাপাশি এটাকে তালিকা করে, যেটা এখন বললেন, প্রতিটা বাড়িতে বাড়িতে যে প্রতিটা দোকানে এখন যে তল্লাশি চলছে, এখন অনুসন্ধান কাজে চলছে, কোথাও দাহ্য পদার্থ কি আছে, কোথায় কি অবস্থাটা আছে, এমন পুরো ব্যাপারটার একটা সমন্বিত নীতিমালা প্রয়োজন। এবং এটা যদি মানে আবাসিক বা একটা ব্যবসায়ী অঞ্চল হয়ে থাকে, তো সেই ব্যবসার সাথে কোন কোন উপাদান, কোন কোন পদার্থ থাকবে আর থাকবে না, এ ব্যাপারে যারা বিশেষজ্ঞ আছেন, গবেষক আছেন, তাদের একটা বিস্তারিত মতামত, আলোচনা, সুপারিশ ভিত্তিতে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার। এবং আমি মনে করি যে ব্যবসায়ীদেরকে, ছোট উদ্যোক্তা যারা আছেন, তাদেরকে একটা যৌক্তিক সময়টাও দেওয়ার প্রয়োজন আছে। আপনি গায়ের জোরে এটাকে আপনি রাতারাতি এটাকে আপনি সমাধানটা করতে পারবেন না। তাদেরকে আপনি বিকল্প, যদি এটাকে আমি দেখছি ঢাকার অদূরে কয়েকটি জায়গা নাকি বরাদ্দের কথা আমরা আলোচনা শুনছি, তাহলে সরকারকে খুব দ্রুত গতিতে বরাদ্দের কাজগুলো সম্পন্ন করা, এবং সেখানে কোন কোন শিল্প উদ্যোক্তা, কোন কোন ব্যবসায়ীরা কিভাবে তারা যাবেন, কিভাবে তারা কতটা যৌক্তিক সময়ের মধ্যে তারা এটাকে শিফট করতে পারবেন, এ ব্যাপারে একেবারেই বাস্তব পদক্ষেপগুলো নেওয়া দরকার। এবং তাদেরকে, এবং সেখানে কনস্ট্যান্ট অনেক নীতিমালার পরেও আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা গত 9 বছরে লক্ষ্য করেছি যে এ ব্যাপারে যে প্রতিদিন যে মনিটরিংয়ের যে ব্যবস্থাটা, সরকারের বেশ কিছু নীতিমালা আছে, একেবারে নীতিমালা তা না, কিন্তু নীতিমালা বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আমরা কোনো কার্যকারিতা দেখিনি। ফলে দৈনন্দিনভাবে তার যে মনিটর করার কাজটা, সেটা করা দরকার। মানুষের ক্ষোভের জায়গাটাকে বিবেচনায় রাখা দরকার। এটাকে আপনি বুলডোজার চালিয়ে আপনি এর বিকল্প একটা যৌক্তিক পথ, পন্থা, যৌক্তিক জায়গাটা এবং যৌক্তিক সময়টা না দিয়ে, নিশ্চয়ই আমরা প্রত্যেকে আমরা এখান থেকে চাই যে এটা বাসযোগ্য হবে, নিরাপদ হবে। যদি এটা ব্যবসায়িক করে জায়গা হয়, তাহলে সেখানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের জায়গা। সুতরাং এটা নিশ্চয়ই সেখানে এরকম একটা অগ্নিকাণ্ডের আশঙ্কার মধ্যে কেউ আমরা বসবাস করতে চাইবো না, এ ব্যাপারে কোনো প্রশ্ন নাই। কিন্তু কিভাবে হবে, আমি সেদিকে একটা যৌক্তিক আলোচনা করে মনে করি এ ব্যাপারে একটা কার্যকর উদ্যোগ নেওয়ার এখনো সেই সুযোগটা আছে। জি,
জি, রফিকুল ইসলাম জর্জ, আপনি কিভাবে দেখছেন এই যে সরানো নিয়ে যে নানা রকম বাধা বিঘ্ন হচ্ছে, এর পেছনেও তো নিশ্চয়ই কারণ আছে, এবং কোনটা দাহ্য না, এটি নিয়েও মনে হয় একটা কনফিউশন আছে। জি, ধন্যবাদ মোস্তফা ভাই, ধন্যবাদ বাংলা ভিশন টেলিভিশনের সকল দর্শককে। আজকে 2010 সালে নিমতলীতে যে ঘটনা ঘটেছে, সেখান থেকে আজকে 2019 9 বছরে যেটুকু ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল সেটা হয় নাই, যে কারণেই আমরা কিন্তু আজকে আরেকটা দুর্ঘটনার শিকার হলাম এবং অনেক জীবন্ত মানুষ দগ্ধ হয়ে গেল। এবং এটা যে অবস্থা, ওইখানে যারা গেছে তারাই শুধু বুঝতে পারবে যেখানকার কি অবস্থা। এটা একটা মৃত্যুপুরীর মতো মনে হয়েছে এই জায়গাগুলোকে, মনে হয়েছে যে একটা যুদ্ধ বিধ্বস্ত একটা এলাকা। এই এলাকা এটা কিরকম মনে হয়েছে, ব্যবসায়িক কোনো কেন্দ্র বলে মনে হয় নাই। এখন এই যে 9 বছর সময়ের ভিতরে কিছু হলো না, এটা যেমন একটা দেখার বিষয়, অ্যাজ ওয়েল এজ আপনি যদি এখনো আবার নিমতলীতে যান, আপনি আবার দেখতে পারবেন সেখানে ওই পাইপের ফ্যাক্টরি আছে, চুরির ফ্যাক্টরি আছে, তারপরে আপনার নেল পলিশের ফ্যাক্টরি আছে, ইত্যাদি ইত্যাদি অনেক ধার্য পদার্থের ফ্যাক্টরি ওইখানে এখনো আবার অটোমেটিক হয়ে গেছে। এটা আমি বলবো এটা শুধু মনিটরিং এর অভাব হচ্ছে। তখন নাকি প্রায় 3000 ছিল, এই গত 9 বছরে প্রায় সেখানে 25-26 হাজার, আরো কয়েক গুণ বেড়ে গেছে। এই যে এই বিষয়টা, এটা হলো শুধু মনিটরিং না, আপনার একটা প্ল্যান নিতে হলে ফায়ার সার্ভিসের অনুমতি লাগে, যে ওইখানে ফায়ার সার্ভিসের কার্যক্রম করা যাবে কিনা ওরকম জায়গার ব্যবস্থা নিয়ে সেটা দেওয়া হয়। এখন বাড়িঘর করতে গেলে তখন শুরুর থেকে যদি বিষয়টা নেয় আজকে তাইলে আর কিন্তু এগুলা করার সুযোগ থাকে না। এখন ব্যবসায়ীদের স্বভাবটা কি? ব্যবসায়ীদের স্বভাব হলো, আমিও একজন ব্যবসায়ী, পাশাপাশি রাজনীতিও করি, কিন্তু ব্যবসায়ীদের স্বভাব হলো যে যেখানে গেলে আমার মালটা বেশি বিক্রি হবে, তাড়াতাড়ি আমি কাস্টমারের হাতে পৌঁছায় দিতে পারবো, সেই জায়গায় আমার ব্যবসার প্রতিষ্ঠানটা গড়ে তুলতে চাই, মালটা কাছাকাছি রাখতে চাই। তো সেই ক্ষেত্রে সেই দিক থেকে করেই কিন্তু এই ধার্য পদার্থগুলো চকচক বাজারের একই জায়গায় চলে আসছে। এখন এইটাকে যদি উচ্ছেদ করার জন্য যে ব্যবস্থা এখন সরকার নিচ্ছেন, এটা অবশ্যই প্রশংসনীয়, এবং এটার কন্টিনিউশনটা সবচেয়ে বড় জরুরি। এই ব্যবস্থাটা নেওয়ার পরে কিছুদিন গেল, আবার ভুলে গেলাম, আবার আমরা নিমতলির মতো আগের মতো হয়ে গেলাম, এটা যেন না হয়। এটার জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব, এবং আমরা যারা এই এলাকায় বসবাস করি আমাদের এই ব্যাপারে সজাগ দৃষ্টি থাকা উচিত, কারণ আমার জীবনটা তো এখানে, আমার জীবনের চেয়ে আর বেশি কিছু হতে পারে না। একটা বিতর্ক কিন্তু আছে, অনেকে ব্যবসায়ীরা বলছে যে এই এলাকাগুলো তো মূলত হলো ব্যবসায়িক এলাকা, শিল্প এলাকা, বহু পুরনো আমল থেকে। তো সেই কারণে তাদের একটা যে এখানে একটা জোন করা হোক, যেখানে মানে ব্যবসা শিল্প থাকবে আবার আবাসিকও থাকবে, এরকম একটা দাবি। আপনি কি মনে করেন? এটা অযৌক্তিক না, কারণ আমরা সাধারণত মার্কেটগুলিতে যেখানে দেখি সেখানে কিন্তু রেসিডেন্সিয়াল নাই, মার্কেটের মতোই আছে, সেখানে সবই মার্কেট। কিন্তু যদি এইগুলার কন্ট্রোলিং যদি না থাকে, মার্কেট থাকলে যে মানুষের আবাসিক স্থান যদি না থাকে তাহলে যে মানুষের ক্ষতি হবে না এরকম না। ব্যবসায়িক সময়টার মধ্যে তখন কিন্তু অনেক লোকের যাতায়াত, এখানে ক্রেতা বিক্রেতা সবাই এখানে যাতায়াত করতেছে। দুর্ঘটনা যদি তখন ঘটে তাহলে এই লোকগুলাকে মৃত্যুর মুখে পতিত হতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন এই বিষয়টাকে বাস্তবে যারা বিশেষজ্ঞ আছেন এই বিষয়ের, যে কি কি কারণে এই অগ্নিকাণ্ডগুলি ঘটছে, কি কি করলে এটাকে চেক দেওয়া যাবে, সেই বিষয়গুলোকে আমলে এনে তারপরে যদি তাদের ব্যবসার স্থানটাকে নির্ধারিত করে ওইখানে আবাসিক স্থান যাতে না থাকে, আবাসস্থল যাতে না থাকে, সেই ব্যবস্থা নিলে তাহলে এটার একটা বাস্তবমুখী পদক্ষেপ হবে বলে আমি মনে করি। হচ্ছে আমি এই প্রশ্নে একটু কথা বলি। একটা হলো যে আপনি যদি যেগুলোতে ধরুন একটা বিপণী বিতানে একটা ফিনিশড গুডস থাকে, মানে পণ্য যেটা আপনি কমপ্লিট করার জায়গা থাকে, তো সুতরাং সেটা তো একটা নীতিমালা আছে। কিন্তু আমরা দেখছি যে একই সাথে বিপণী বিতান, একই সাথে কারখানা, যেখানে মনকে মন, টনকে টন, যেখানে দাহ্য পদার্থ, কেমিক্যাল, বহু ধরনের বিষয়, যেখানে প্লাস্টিকের বহু বিষয় যেখানে মজুদ থাকে, আবার উপরে হচ্ছে তারপরে হলো বাসস্থান, উপরে আবাসিক জায়গাটা। একই বিল্ডিং এর মধ্যে আপনি জিনিস কেনা বেচা হচ্ছে, ফ্যাক্টরি হিসেবে তৈরি হচ্ছে, আবার উপরে মানুষ আবার বসবাস করছে। সুতরাং এভাবে কোনোভাবে চলতে পারে না। এটা কোনো সাধারণ কাণ্ডজ্ঞান, সাধারণ বুদ্ধির মধ্যে এটা পড়ে না। আপনি মানে আবাসিক এলাকার যদি ক্ষেত্রে হয় তাহলে মানুষের নিরাপত্তার প্রশ্নটা সবার আগে। এমনকি যদি আপনি পণ্য বিতান, আবাসিক হয়তো একটা আবাসিক এলাকাতে লোক সংখ্যা থাকে সীমিত, কিন্তু একটা পণ্য বিতানে, কিন্তু একটা বাজারে
সেখানে যদি একটা অগ্নিকাণ্ড লাগে, যদি ঠিক ভিড়ের সময়, তাহলে কয়েক হাজার মানুষ কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে প্রাণ আশঙ্কার জায়গাটা। সুতরাং তার জন্য যে নীতিমালা, তার জন্য নিরাপত্তার জায়গাটা, সেটার জন্য আলাদাভাবে মনোযোগ দরকার। আর কারখানা হিসাবে পুরনো ঢাকাতে কোথাও কোনো জোন করা যাবে কিনা, এটা যারা নগর পরিকল্পনা বা পুরনো ঢাকা মিলে, আমি আপাতত এটার কোনো বাস্তবতা আমি দেখছি না। আমি মনে করি ঢাকার নদীর ওই পারে জায়গা আছে, ঢাকার এই পারে অনেক জায়গা আছে, হয়তো 15 দিন, 1 মাস 2 মাস সময় লাগতে পারে। আমি মনে করি একটা দীর্ঘমেয়াদী আমাদের নিরাপত্তার জন্য, উন্নয়নের জন্য আমি মনে করি সেভাবে একটু সময় লাগলেও আমাদের কিছু কিছু ব্যবসায়ী উদ্যোক্তা ভাইদের ব্যবসায় সাময়িকভাবে ওনাদের কিছুটা ক্ষতি স্বীকার করতে হলো 1 মাস 2 মাস কি 3 মাসের সময় নিয়ে সরকারকে খুব জরুরিভাবে উদ্যোগ নিয়ে তাদেরকে যদি সার্বিক সহায়তা করেন, তাহলে কেমিক্যাল থেকে শুরু করে ফ্যাক্টরিগুলোকে আমি মনে করি এটাকে শিফট করা এটাকে সম্ভব। একটা সামগ্রিক পরিকল্পনার জায়গা থেকে এটা করা দরকার। আমি একটু শেয়ার করতে চাই না যে পৃথিবীর অনেক জায়গায় আছে। একটু এ নিয়ে একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরবো। দর্শক, এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত। যে কথা বলতে চাই অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। রাফিকুজ্জামান রতন আমাদের সর্বশেষ অতিথি, তিনি এসছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, রফিকুল ইসলাম জর্জ, জি আপনি আমি যেটা বলতে চাচ্ছিলাম, সিস্টেমেটিক ওয়েতে বিজনেসগুলো যেখানে হয় সেখানে একটা জাস্ট স্লিপ দিয়ে দিল, একজন ক্রেতা আসলো, সে কি মাল নিবে, কত পরিমাণ নিবে, তার সাথে লেনদেন হয়ে গেল, তাকে স্লিপ দিয়ে দিল, তার অ্যাড্রেস রেখে দিল, চালান সে মেমো নিয়ে চলে গেল, চালান চলে যাচ্ছে, যেখানে স্টক আছে সেখানে চালান চলে যাচ্ছে, ওইখান থেকে ডেলিভারি দিয়ে তাকে মাল দিয়ে দিতেছে। তো সেখানে ওইখানে শুধুমাত্রই ওই ধরনের যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে, ধার্য পদার্থ বলি, কেমিক্যাল বলি, যাই কিছু বলি, এগুলো ওইখানেই থাকবে, ওইটারই একটা নির্দিষ্ট জায়গা। এটা কিন্তু একটা সিস্টেম। এখন যারা নীতি নির্ধারক আছেন ওনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যদি এই অ্যাঙ্গেলে যদি, অবশ্যই ওনারা আমাদের চেয়ে অনেক জ্ঞানী, অনেক ভালো করবেন, এই অ্যাঙ্গেলে যদি ব্যবসাটা পরিচালনা করে তাহলে ব্যবসায়ীদেরও ক্ষতির সম্ভাবনা খুবই কম। তার চেয়ে বড় বেশি বিষয় হলো মানুষের জীবনের নিরাপত্তাটা একদম সঠিকভাবে হবে বলে আমরা যে একটা কথা বলছেন যে তাদেরকে এই যে স্থানান্তরের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি এবং কোথায় স্থানান্তর করা হবে সেই জায়গাটাও অ্যাকোমোডেশনটাও করা হয়নি। এটা একেবারে অযৌক্তিক নয়, কারণ একটা এতদিনের একটা ব্যবসা, সেই স্থানটা সরায় নেওয়া তার জন্য সময়ের ব্যাপার। কিন্তু এটার জন্য অপেক্ষা করতে যাই আমরা আবার নিমতলির দিকে না চলে যাই, আমরা সেই কারণে কিছু কষ্ট তো হবেই। একটা যুদ্ধে যখন হয় তখন বেসামরিক লোকও মরে, সামরিক লোকও মরে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ক্ষতি হলেও সেটা একটু স্বীকার করে নিতে হবে আগামী দিনের ভবিষ্যতের জন্য। ধন্যবাদ রতন ভাই। আমরা যেটা করছিলাম যে এই যে চকবাজারের চুরিহাটার ঘটনার পর যে টাস্ক ফোর্স করা হলো এবং অভিযান শুরু হলো, এবং অভিযান শুরু হতে না হতেই আজ ৪র্থ দিনের মধ্যে 2 দিন বাধার মুখে পড়েছে ব্যবসায়ীদের, এবং তারা বলা হচ্ছে এটা গণহারে তাদেরকে উচ্ছেদের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। এই যে পরিস্থিতিটা, এর ফলে এই উচ্ছেদ অভিযানটা যেটা নিমতলির সময় শুরু হয়েছিল, পরে যেমন মুখ থুবড়ে গিয়েছিল, একই পরিণতি লাভ করবে না এটা একটা কার্যকর একটা ব্যবস্থার দিকে যাবে? প্রধানত যে একটা জনমত গঠিত হয়েছে যে আমাদের এই বিস্ফোরক এবং জনবসতি একসঙ্গে থাকতে পারে না। আপনারা জানেন যে আমাদের এই পুরনো ঢাকা এবং এই কেমিক্যাল ব্যবসার সঙ্গে যুক্ত প্রায় 2000 ব্যবসায়ী। আমাদের এখানে 800 ধরনের কেমিক্যাল কেনাবেচা হয়। এখানে প্লাস্টিকের সামগ্রীর গোডাউন আছে 1000, আর প্লাস্টিক কারখানায় আছে 400। আর তার সঙ্গে অন্যান্য যদি আমরা বলি যে পারফিউম যেগুলো, সেগুলোর মধ্যে যেগুলো সিএফসি আছে কিংবা বডি স্প্রে, সেগুলো কিন্তু একটা দাহ্য জিনিস। হ্যাঁ, যে কারণে বিমানে ওঠার সময় আপনি হ্যান্ড লাগেজ এগুলো নিতে পারেন না। কোনো একজন বিমানযাত্রী সে হয়তো কোনো নির্দোষভাবে এটা তো নিয়ে গেছেন, কিন্তু কখনো যদি বিমানে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, তাপমাত্রা বেড়ে যায়, তাহলে তার লাগেজের ভিতরে থাকা এটাও যে বিস্ফোরিত হয়ে যেতে পারে, এই জন্য ঢুকতে দেওয়া হয় না। এগুলো নিয়েই আমাদের নাগরিক জীবন। কিন্তু আরেকটা জিনিস দেখুন, 2009 সালে হাইকোর্টের নির্দেশ ছিল বুড়িগঙ্গা দখলমুক্ত করার। তারপরে 2010-এ যখন নিমতলির ঘটনা ঘটলো, সেটা এত বড় একটা হৃদয় বিদারক ঘটনা যতখানি ছিল, আমাদের হৃদয়কে ততখানি টাচ করে নাই। কিন্তু আমরা ওই কন্যার বিয়ে দেওয়ার ব্যাপারে খুব আগ্রহী ছিলাম, কিন্তু কন্যারকে পিতৃহীন করেছে যে ব্যবস্থা, সেটাকে দূর করার জন্য খুব একটা উদ্যোগ নেই। তখন যে সরকার ক্ষমতা ছিলেন, এখনও কিন্তু সেই সরকারি ক্ষমতায় আছেন। মাঝখান থেকে সময় চলে গেছে আমাদের প্রায় 9 বছর।
এখনো যদি বলে যে তড়িঘড়ি করা হচ্ছে তাহলে কবে আসলে ঘড়ি ধরে কাজটা করা হবে? আমরা এবারও দেখুন এই চুরিহাট্টার ঘটনার পরে হঠাৎ করে আমাদের টাস্ক ফোর্স সজীব হয়ে উঠলেন, প্রাণবন্ত হয়ে উঠলেন। এর আগে মনে হয় তারা সব ঘুমিয়েছিলেন এবং 3 দিন 4 দিন 5 দিনের মধ্যে সব সমস্যার সমাধান করে ফেলতে হবে। এটা করে তারা অ্যাডহক ভিত্তিতে কাজ করতে গিয়ে মূলত কাজটা না করার একটা যুক্তি তৈরি করে ফেলেন, অথবা কাজ না করার একটা গ্রাউন্ডও তৈরি করে ফেলেন যে কেমন করে এখন এটা সরাবো। এখন 200 একর জায়গা আমাদের নাকি বরাদ্দ করাই আছে কেমিক্যাল গোডাউন এবং স্থাপনার জন্য, সেই কাজটা এগোয়নি কেন? অথবা কিছুদিন আগে আপনারা জানেন যে হাজারীবাগ নিয়ে যখন প্রচুর লেখালেখি হয়েছিল যে বুড়িগঙ্গা দূষণের জন্য হাজারীবাগ দায়ী, তারপর ট্যানারি তো উচ্ছেদ হলো, এখানে যারা 5 কাঠার প্লট ছিল তারা সেখানে সাভারে গিয়ে 25 কাঠার প্লট পেলেন, তারা বিল্ডিং করার জন্য টাকা পেলেন, সব কিছুই পেলেন। এখন আমরা দেখছি যে বুড়িগঙ্গাকে দূষণ থেকে তো এখনো বাঁচাতে পারি নাই, কিন্তু ধলেশ্বরীকে আবার মৃত্যুমুখে ফেলে দিয়েছি। ফলে এই গোডাউনটাও যে জায়গায় যাবে সেটাও যদি পরিকল্পিতভাবে না যায়, শুধু লোক দেখানো তৎপরতা এবং ব্যবসায়ীদের ব্যবসা রক্ষার জন্য প্রবণতা, এই দুটো মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে সরকার বলবেন আমার ইচ্ছা ছিল কিন্তু পারি নাই। যেমন আমাদের যদি প্রধানমন্ত্রী বলেন ব্যবসায়ীরাই করতে চাচ্ছে না, তো প্রধানমন্ত্রী যদি অসহায়ত্ব প্রকাশ করেন তাহলে আর কে তাকে সহায় দেবে বলেন? ফলে একটা সিস্টেম এখানে কেন অপারেট করেনি? আর একটা জিনিস দেখুন, কলকাতায় কি এরকম গোডাউন নাই? কিন্তু কলকাতা শহরের প্রত্যেকটা জায়গায় ওয়াটার হাইড্রেন্ট আছে। আমাদের ঢাকা শহরের চারপাশে 4টা নদী, অথচ আমাদের কোনো জায়গায় ওয়াটার হাইড্রেন্ট কি এখন আর আছে? ফলে একটা যদি কখনো দুর্ঘটনাও ঘটে, সেটা মনুষ্য সৃষ্ট দুর্ঘটনা বলি অথবা সেটাকে অবহেলাজনিত দুর্ঘটনা বলি, যেটাই বলি না কেন, সেই দুর্ঘটনা থেকে মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য কোথাও পানির কোনো ব্যবস্থা আছে? পানিরও ব্যবস্থা নেই। ফলে একটা ধরুন যে ব্যবসায়ীরা একটা তাদের ব্যবসার স্বার্থে নিচে গোডাউন, উপরে দোকান, তার উপরে বাসা করেছে, কিন্তু সরকার কি করেছে? একটা রাজুক আছে না, সরকারের একটা বিস্ফোরক অধিদপ্তর আছে না, সরকারের ওখানে 25 জন শ্রমিক মারা গিয়েছে, অন্যদের কথাও যদি বাদ দিই, তো শ্রমিকদের জীবনের সঙ্গে যে যুক্ত, সেখানে আমাদের ফ্যাক্টরি ইন্সপেক্টররা আছেন না, তারা পরিদর্শন করবেন না? আমাদের যারা বিজনেসের জন্য তারা দেন, সম্মতিপত্র দেন, তারা কি দেখে এখানে ব্যবসা করার সম্মতি দিয়েছিলেন? এখন কেউই কিন্তু আসামির কাঠগড়ায় নেই। আসামির কাঠগড়ায় কে আছে? ওই হতভাগ্য আমাদের শ্রমজীবী মানুষ কপালের দোষে সে মৃত্যুবরণ করেছে, অথবা ব্যবসায়ীরা তারা অন্তত চোখে পড়েছে, কিন্তু চোখের আড়ালে থেকে গেছে যে ব্যবস্থাটা, সেটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। ফলে এখন এটাকে যদি ঠেলে নিয়ে এখন শ্যামপুরে নিয়ে যাওয়া হয়, অথবা 6 একর জায়গা দেওয়া হচ্ছে টঙ্গীতে, ওখানে তো একই পরিস্থিতি আবার তৈরি হবে। ফলে অ্যাডহক ভিত্তিতে সমস্যার সমাধান করতে গেলে সমস্যার সমাধান হবে না। মাঝখান থেকে কি হবে? কখনো কখনো মনে হয় একটা মক ফাইট, হঠাৎ করে যাবেন একদল টাস্ক ফোর্স, ব্যবসায়ীর বলবেন কালকের মধ্যে এই গুদাম থেকে জিনিসপত্র সরাবো কিভাবে? সবাই বলে হ্যাঁ এটাও তো যৌক্তিক কথা, কালকের মধ্যে সরাবেন কিভাবে? ফলে তারা নেমে আসবেন, হাজার হাজার কোটি টাকা তাদের ওখানে বিনিয়োগ আছে, সে বিনিয়োগ রক্ষা করার জন্য তারা নামবেন। তারপরে সরকার বলবে যে আমি তো চেষ্টা করেছিলাম, পারিনি। ফলে চেষ্টা করার পদ্ধতিটার মধ্যে ত্রুটিটাও আমাদের একটু দেখিয়ে দেওয়া দরকার। জি, উচ্ছেদের ব্যাপারটা যে এর আগেও কিন্তু উচ্ছেদ হয়েছে, কিন্তু আবার সেইগুলো এইবারও উচ্ছেদের পর যে আবার ফিরে যে আসবে না, এবং সেই মনিটরিং এখন তো ধরেন একটা জনমত আছে, সবাই সজাগ, কিন্তু কিছুদিন পর তো যখন কি দৃষ্টিটা সরে যাবে তখনও যে আবার এই পরিস্থিতি হবে না, এটার কি গ্যারান্টি আছে? না, ঠিক আছে, আমি মনে করি আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। এখনো পর্যন্ত বিশ্বাসযোগ্য আমি বলবো কোনো গ্যারান্টি আমরা পাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই কেন যে পুরো প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত, তারা ক্ষুদ্র উদ্যোক্তা বা ছোট ব্যবসায়ীদের বাইরে এই পুরো ব্যবসার যে চেইন, এর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকরা রাষ্ট্র সমাজের মধ্যে যারা খুব ক্ষমতাবান, ক্ষমতাশালী, যারা প্রশাসন এবং নীতি নির্ধারকদেরকে যারা প্রভাবিত করতে পারেন, তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা এর সঙ্গে তারা যুক্ত আছেন। অধিকাংশ ক্ষেত্রে আইন তাদেরকে স্পর্শ করতে পারে না। ফলে আপনি খুব যৌক্তিকভাবেই যে আশঙ্কাটা উত্থাপন করলেন, উচ্ছেদটা হচ্ছে 6 মাস, 1 বছর, 2 বছর পরে এটা আবার যে এটার দখলদারিত্ব হবে না, এর কোনো নিশ্চয়তা জায়গাটা নেই। এটা আমরা বিশেষভাবে লক্ষ্য করছি, যদি আমি বাইরেও না যাই, বুড়িগঙ্গার যে তার দুপাশে যে উচ্ছেদ অভিযান, আমি কমপক্ষে গত 20-25 বছরের আমি খুব প্রত্যক্ষভাবে বুড়িগঙ্গার বিষয়টা আমি পর্যবেক্ষণ করে আসছি, কমপক্ষে 4-5 বার এবং গত 10 বছরে কমপক্ষে 3 বার বড় ধরনের অবৈধ দখলদার, অবৈধভাবে যারা আছেন স্থাপনাগুলো উচ্ছেদ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আবার তার মধ্যেও কোন কোন স্থাপনা কিন্তু টিকে আছে, মানে যাদের শক্তি কম, ক্ষমতা কম, যখন যারা গেছেন দেখা গেল যে এবং যারা উচ্ছেদ করতে গেছেন বুলডোজার নিয়ে তাদেরকে আবার ব্যাক করতে হয়েছে। তারা ওখান থেকে দাঁড়িয়ে টেলিফোন করলেন, তাদেরকে হয়তো সবুজ সংকেত দেওয়া হলো ওইটা বিল্ডিংটা ওই জায়গাটা উচ্ছেদ করা যাবে না। ফলে এক দেশে দুই আইন, এটা কিন্তু চলতে পারে না। তো এই জায়গাটার ক্ষেত্রে আমরা জানি যে দখল এবং দূষণে শুধু বুড়িগঙ্গা না, পুরো বাংলাদেশের আমাদের নদী, জল, জলাশয়, আমাদের বন, বনাঞ্চল, আমরা যেগুলোকে বলি কমন প্রপার্টি, জনগণের সাধারণ যে সম্পত্তিগুলো শত শত বছর ধরে যেগুলোর দ্বারা মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে যার দ্বারা মানুষ নানাভাবে তার উপকারে তার লাগছে, সেগুলোকে অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্র প্রশাসনের ছত্রছায়ায়, সরকারি দল বা সরকারের ছত্রছায়ায় এগুলো দখল হচ্ছে, এগুলো দূষণ হচ্ছে। ফলে আপনি রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া আমরা নিশ্চয়ই উন্নয়ন চাই, সে উন্নয়নটা আমার প্রাণ, প্রকৃতি, জীববৈচিত্র্য, আমার বর্তমান এবং ভবিষ্যৎ, আমরা একটা টেকসই উন্নয়নকে যদি আমরা নিশ্চিত করতে চাই, দখলের পাশাপাশি দূষণ, পুরো ব্যাপারটাকে আপনি জনদুর্ভোগের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে চিহ্নিত করে বলতে পারেন সর্বাত্মক উদ্যোগ দরকার, আপনার কম্প্রিহেন্সিভ একটা নীতিমালা ছাড়া। আর যেটা বলি যে যখন আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন তখন এটা যে আমি একটু আগে বলেছিলাম যে সরকারের মধ্যে অনেকগুলো সরকার কাজ করে, দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর, একটা উচ্ছেদ করে আর একটা আবার সেখানে তৈরি করে, একটা কাগজ তারা পুড়িয়ে ফেলে আর একটা কাগজ এনে সেখানে তারা হাজির করে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা উচ্ছেদ অভিযানে যান, কখনো তারা অসহায় তারা বোধ করেন। তো এই ধরনের দ্বৈত যে আমাদের বিভিন্ন পদক্ষেপ আছে, স্ববিরোধিতা আছে, এবং এগুলোকে বিরুদ্ধে যদি রাজনৈতিক সিদ্ধান্ত যদি না থাকে, যে আমি মনে আছে একসময় আমাদের বুড়িগঙ্গার যে অবস্থা 150-200 বছর আগে লন্ডনের টেমস নদীর ঠিক এই অবস্থাটা ছিল আর কি, এবং পৃথিবীর বহু দেশে যখন শিল্প বিপ্লবের প্রথম দিকে এরকম কিন্তু বলতে পারেন যে দূষণের যে ভয়াবহ যে পৃথিবীর অনেক দেশে, এবং তার মানে আপনি সিদ্ধান্ত নিলে, এবং আমাদের এশিয়ার মধ্যেও অনেকগুলো বড় বড় শহরের পাশে যেসব নদী আজ থেকে 25-30 বছর 20 বছর আগেও যেগুলো বর্তমান দূষণে যেগুলো মানুষের জনজীবনকে কার্যত অসম্ভব করে তুলেছিল, তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু এখন একটা পরিবেশ সম্মত জায়গায় তারা কিন্তু আসার একটা উদ্যোগের মধ্যে তারা আছে, বাংলাদেশের বাইরে না। আমি মনে করি প্রয়োজন রাজনৈতিক সিদ্ধান্ত থাকলে যদি কার্যকরী উদ্যোগ নেয়, কারণ মানুষ এগুলো যেটা একটু আগে রাজু রতন বললেন, একটা জনমত তৈরি হয়েছে। আর আমাদের নদীমাতৃক দেশ, আমরা আমাদের প্রাণ, প্রকৃতি, জীব বৈচিত্র্য নিয়ে একটা টেকসই উন্নয়নের সাথে এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত যুক্ত। আর ক্ষমতাবানরা তাদেরকে যদি আইনের আওতা যদি আনতে না পারেন, ক্ষমতাবানরা যত বড় ক্ষমতাসীন হন না কেন, এ ব্যাপারে যদি সিদ্ধান্তগুলো কার্যকরী না হয়, তাহলে কিন্তু কোনো প্রকল্পই শেষ পর্যন্ত আমাদের হতাশার জায়গায় যাবে। আপনি যে আশঙ্কা ব্যক্ত করেছেন 2 বছর 3 বছর 5 বছর পরে আবার পুনর্দখল হবে, এই জায়গাটাকে আমাদের মানুষ আর দেখতে চায় না, আমরা কেউ দেখতে চায় না। মানুষ এই দখল দূষণের বিরুদ্ধে আমরা আমাদের দেশটাকে, দেশের ভবিষ্যৎটাকে আমরা রক্ষা করতে চাই, একটা মানবিক গণতান্ত্রিক একটা পরিবেশে মানুষ বসবাস করতে চাই। আমি মনে করি সেদিকে যাওয়ার একটা সময় ইতিমধ্যে আমাদের তৈরি হচ্ছে। 71-এর 48-49 বছর পরে এখন আমরা আর কিন্তু কালক্ষেপণের কিন্তু কোনো সময় নেই। ফলে মানুষ দেখতে চায়। আমি একটা শুধু উদ্বিগ্ন, আমি একটা ছোট একটা রাজনৈতিক প্রশ্ন একটু বলি। এবারকার 30শে ডিসেম্বরের নির্বাচনের পরে যে নির্বাচনকে আমরা বলছি মানে এক ধরনের প্রশাসনিক একজন অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নির্বাচন, আমার একটা আশঙ্কা এই বর্তমান ব্যবস্থাতে সরকারের রাজনৈতিক কর্তৃত্বটা আমি কিন্তু কমে যাওয়ার একটা আশঙ্কা আমি কিন্তু দেখছি। মানে যে সমস্ত প্রশাসনের কর্তা ব্যক্তি যাদেরকে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে বেসামরিক আমলারা, যারা এই অবৈধ দুর্নীতির সাথে ভোট ডাকাতির সঙ্গে যারা যুক্ত হয়েছেন, তাদেরকে যখন আপনি আবার নীতির কথা বলবেন, সৎ হয়ে যাবার পরামর্শ দেবেন, এটা কিন্তু বিরোধাত্মক। ফলে এখানে একটা সরকারের একটা রাজনৈতিক ব্যবস্থা, গভর্নমেন্ট একটা পলিটিক্যাল তার একটা শক্তি জায়গাটা, রাজনৈতিক কর্তৃত্বের জায়গাটা কিন্তু আমি কিন্তু কিছুটা দুর্বল হওয়ার কিন্তু আশঙ্কা কিন্তু আমি করছি। ফলে এটা একটা কিন্তু বড় চ্যালেঞ্জ বর্তমান সরকারের জন্য, বাংলাদেশের জন্য। যে বাংলাদেশ আগামী আমরা 21 সালে আমাদের মুক্তিযুদ্ধের 50 বছর পালন করব, সেই বাংলাদেশে আমরা নিশ্চয়ই এরকম একটা অবস্থা আমরা দেখতে চাই না। জি।
সেই একই প্রশ্ন যে এই যে টাস্ক ফোর্স তো একটা সাময়িক ব্যবস্থা, যে টাস্ক ফোর্স যৌথভাবে করছে, এখানে বিদ্যুৎ কর্মীরা লাইন কেটে দিচ্ছে, কিন্তু এটা কি স্থায়ী করার এটা কি? কারণ অভিজ্ঞতা তো ভিন্ন না, যে 2,500-3,000 কেমিক্যালের জায়গায় এখন 25-30,000 কেমিক্যাল চলে আসলো। সেই জায়গাটা যদি 2-3 বছর পর বা 5 বছর পরে চেহারাটা কি দাঁড়াবে? এটাকে স্থায়ী রূপ দেওয়া যায় কিভাবে? উচ্ছেদের ব্যাপারে ভাই যেটা বললেন, আসলে এরকম 4-5টা ঘটনা উচ্ছেদের হয়েছে এবং একটা সময় যায় এটা আবার কালের বিবর্তন এটা হারায় গেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এখন উচ্ছেদের পাশাপাশি আমাদের পরিকল্পনাগুলি কিন্তু খুব সুন্দর থাকে, যখন বলে যে এই কাজগুলো আমরা করব। যেমন উচ্ছেদ করার সাথে সাথে এখানে ডিমার্কেশন করা হবে, পিলার বসানো হবে, রাস্তা করা হবে, রাস্তার পাশে ওয়াকওয়ে রাখা হবে, ওয়াকওয়ের পাশে আবার নদীর কিনারে বেঞ্চি লাগানো হবে যাতে মানুষ বসে নদীর হাওয়া খেতে পারে। এই যে পরিকল্পনা, এটা খুবই সুন্দর পরিকল্পনা নিঃসন্দেহে, কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যখন টাস্ক ফোর্স গঠন করে এটা যখন বাস্তবায়ন করার জন্য মাঠে নামার কিছুদিন পরে যখন এটা আবার স্টপ হয়ে যায়, যে অদৃশ্য কালো হাতের কারণেই হোক আর যে কারণেই হোক, আমরা মনে করি এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় আছেন এবং এই সরকার অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন দেশের জন্য। তো সেই কারণে এই সরকারের কাছে আমরা আশাবাদী যে আমরা এই সরকারই পারবে, আমরা মনে করতেছি, আমি মনে করতেছি ব্যক্তিগত পর্যায়ে। কারণ এই কাজগুলো যদি সীমানা পিলার, সাথে রাস্তা, সাথে ওয়াকওয়ে, সাথে বসার জায়গা, গাছ লাগাই দিল, যখন রাস্তাটা হয়ে যাবে তখন কিন্তু আর এই বিল্ডিংগুলি আর আগে বাড়ার কোনো সুযোগ থাকে না। সেজন্য উচ্ছেদের পাশাপাশি রাস্তার কাজগুলি যেন সাথে সাথে শুরু করে ফেলে। এটা আমি একটা, সেই কাজটা তো হয় না, সেই কাজটা এখন হচ্ছে না, শুধু তারপরের যে পরিকল্পনাটা, ওই পরিকল্পনা ওটা হচ্ছে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমি একটা পৌরসভার মেয়র, আমার এ গ্রেডের পৌরসভা, আমার যেহেতু আগের দিনে একটা বাজার ছিল, হাটুরির বাজার, সপ্তাহে 2 দিন বাজার হতো এখানে। রাস্তাটা ছিল এখানে খুবই ন্যারো, 2-3 জন মানুষ ক্রস করতে পারতো, হাটের রাস্তা যেরকম থাকে। তো আমি মেয়র হওয়ার পরে রাস্তাটা বড় করার একটা উদ্যোগ নিলাম। উদ্যোগ নিতে যায় স্বাভাবিকভাবে আমার দোকান ভাঙতে হয়েছে, এছাড়া তো আর কোনো রাস্তা নাই, আর আমাদের ছোট্ট পৌরসভায় কম্পেনসেশন দেওয়ার সুযোগ নাই। তো যাই হোক, আমরা কিছুটা বুঝায়, কিছুটা প্রেশার ক্রিয়েট করে যখন আমরা রাস্তাটা কমপ্লিট করে ফেললাম, এখন কিন্তু আর এটার ভিতরে যাচ্ছে না আর কেউ। তো এই কারণে আমি এটুকুই বলবো যে কাজটা ভাঙার সাথে সাথে, উচ্ছেদের সাথে সাথে বাকি যে কাজগুলো সেটাও পাশাপাশি করে ফেলা উচিত। যেটা কেমিক্যাল গোদামগুলো সরানোর ব্যাপারে, এই সরানোটা যদি স্মুথ হয় এবং যৌক্তিক না হয়, অর্থাৎ মানে কোথায় সরবে এবং পুনর্বাসনটা কোথায় হবে, সেই জায়গাটা যদি ফ্যাসিলিটিসগুলো যদি এনশিওর না করা হয়, তাহলে কিন্তু পরিস্থিতিটা একই রকম হবে। যেই পরিস্থিতির কারণে নিমতলির একটা উচ্ছেদ অভিযানের পরেও কিন্তু আবার উল্টা ব্যাকফায়ার করেছে। তো এইবার যেই পুনর্বাসনটা, সেই পুনর্বাসনের ব্যাপারে গভর্নমেন্ট কতখানি মানে সক্রিয় হবে বলে মনে করেন? আমরা তো ইতিমধ্যে শুনেছি যে ওই কেরানীগঞ্জে 200 একর জায়গা, এটা একটা রাসায়নিক পল্লী করার কথা আছে। কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের দেশে ইতিমধ্যে 800 ধরনের রাসায়নিক ব্যবহৃত হয়। যদি শিল্পের বিভিন্ন কাজ বাড়তে থাকে, রাসায়নিক দ্রব্যের ব্যবহারটাও বাড়তে থাকবে। তাহলে তার জন্য যে প্রয়োজনীয় সেফটি মেজার্স, সেটা কে এনশিওর করবে? তো আমরা মাঝে মাঝে আমাদের এই সমস্ত ঘটনা ঘটলে আমাদের একটু কষ্ট হয়, কষ্ট থেকে একটু উত্তেজনা হয়, উত্তেজনা থেকে কিছুদিন আমরা কথাবার্তা বলি, তারপর আবার মিলিয়ে যায়। অনেকটা হয়ে যায় এটা সরকারের কর্মসৃজন প্রকল্পের মতো। কারণ ভাঙার জন্য কিছু ব্যয় হয়, আবার গড়ার জন্য কিছু ব্যয় হয়, একটা আর্থিক মানে বেশ ব্যাপক একটা ট্রানজ্যাকশন হয়, যেটা আমরা প্রবৃদ্ধিতে হিসাব করতে পারি, কিন্তু বাস্তবে এটা বৃদ্ধিতে কোনো ভূমিকা পালন করে না। কারণ আমাদের এখানে গদি দখল এবং নদী দখল, এই দুটোই ক্ষমতার সঙ্গে খুবই ওতপ্রোতভাবে যুক্ত। ক্ষমতা না থাকলে গদিও দখল করা যায় না, ক্ষমতা না থাকলে নদীও দখল করা যায় না। এবং নদীটা আমাদের যে কত গুরুত্বপূর্ণ, ধরেন ঢাকা শহরটা, আমরা তো কেরানীগঞ্জটা দেখছি অথবা বুড়িগঙ্গাটা দেখছি। আচ্ছা, আমাদের ঢাকা শহরের ভিতর দিয়ে যে রেল লাইনগুলো ছিল, সেই রেল লাইন তো বন্ধ হয়ে গেল, সে জায়গাগুলো কোথায় গেল? ঢাকা শহরের চারপাশে 30,000 বিঘা জমি কোথায় হারিয়ে গেল সেই জমিগুলো? আপনি দেখেছেন গত 5 বছরে প্রায় 250-300টার মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটারও কারণ সরকার খুঁজে বের করতে পারেনি যে কেন বস্তিগুলোতে আগুন লাগে। কারণটা খুঁজে বের করা না গেলেও কারণটা বোঝা কিন্তু অত কষ্ট নয়। কারণ সাধারণ মানুষকে উচ্ছেদ করো, ওখানে আবার একটা বড় কাউকে আবার স্থাপন করো। উচ্ছেদ করা এবং স্থাপন করা দুটো কিন্তু হাত ধরাধরি করে চলছে। সে কারণেই আমরা যেটা মনে করি যে বুড়িগঙ্গাকে বাঁচানোর আরও অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হলো যে আমাদের একটা বিরাট অংশ, বরিশাল থেকে এই অঞ্চলটা পুরোটা আমাদের নদীপথের সঙ্গে যুক্ত। সেই নদীপথের এন্ট্রি পয়েন্টটা ছিল বুড়িগঙ্গা।
বুড়িগঙ্গাটা যদি মরে যায়, পাশাপাশি দেখবেন আবার ব্রিজ হয়ে আমাদের সড়কের দিকে নজরটা যাচ্ছে। আমাদের রেলটাকে সংকুচিত করে রাখা হয়েছে, ব্রিটিশের কাছ থেকে পাকিস্তান হয়েছে, পাকিস্তানের কাছ থেকে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি, আমাদের রেল লাইন কিন্তু কার্যত 2-1 ইঞ্চির বেশি বাড়ে নাই, কারণ কিছু শাখা লাইন মরে গেছে, নতুন সামান্য কিছু যুক্ত হয়েছে। আমাদের নদীপথ 24,000 কিলোমিটার দীর্ঘ, আমাদের নদীপথ নাব্যতা আছে 6,000 কিলোমিটার, সেটাও শুকিয়ে শেষ পর্যন্ত আমাদের বরিশাল বিভাগটা যুক্ত হয়েছে। এখন ওটাকেও আমরা সড়ক পথে যুক্ত করে নিয়ে আসলে তখন আর বুড়িগঙ্গার মতো এত বিশাল ফাঁকা জায়গার কোনো দরকার আছে বলেন তো? এইটাকে আমরা ভরাট করে এখানে তো বহুতল বিশিষ্ট ভবন করতে পারবো। নদী যতক্ষণ সচল থাকে ততক্ষণ জনগণের সম্পত্তি, নদীটা মরে গেলে ব্যক্তির সম্পত্তি। যেমন ঢাকা শহরে 47টা খাল ছিল, সে খালগুলো যতদিন সজীব ছিল সেটা জনগণের সম্পত্তি, ভরাট হয়ে গেছে, কেউ খুঁজে পাচ্ছে কোথাও। ফলে দখলের যে সংস্কৃতিটা আছে, সেটা ভোট কেন্দ্র দখল হোক, আর নদী দখল হোক, আর ব্যবসা দখল হোক, এই দখলের সংস্কৃতিটা বজায় রেখে মানুষের মাঝে মাঝে যে বিক্ষোভ তৈরি হয়, বিক্ষোভটাকে প্রশমন করবার জন্য এটা কাজ করেন কিছুটা। কিন্তু আমরা মনে করি এই শুধু বিক্ষোভ দ্বারা তাড়িত হওয়া নয়, শুধুমাত্র উৎকণ্ঠা দ্বারা পরিচালিত হওয়া নয়, যদি একটা নাগরিক জীবনের প্রতি দায়বোধ দ্বারা আমরা পরিচালিত হওয়ার চেষ্টা করি, তাহলে একটা সব কিছু করা সম্ভব। এখন আমাদের চেয়ে তো অর্থনৈতিকভাবে অনেক দুর্বল দেশ কম্বোডিয়ার নমপেন শহরের মধ্য দিয়ে সেই বিশাল মেকং নদী চলে গেছে না, পু নদী চলে গেছে না, কিংবা যদি টুরিন শহরে যান, ছোট্ট একটা পো নদী কিভাবে সেই শহরটাকে 2 ভাগ করে রেখেছে, কিংবা আমরা যদি হ্যানয়ে যাই সেখানেও দেখবো। তো ওরা তো আমাদের চেয়ে খুব বেশি উন্নত নয়, তাহলে ওরা নদীটার প্রয়োজন বোধ করেছিল, নদীটাকে রক্ষা করেছে। আমরা তো কখনো কখনো নদীটাকে লোভনীয় সম্পদ মনে করি, তো সেই কারণে এই সম্পদের উপর লোভ থাকে। ঠিক একই অবস্থা কেমিক্যাল ব্যবসা হচ্ছে সবচেয়ে লাভজনক ব্যবসা। ছোট্ট একটা গুদাম ঘরের মধ্যে আপনি 100 কোটি টাকার ব্যবসা করতে পারেন। এর নিরাপত্তা ঝুঁকিটা যতই থাকুক না কেন, তার চেয়ে অনেক বেশি মুনাফার সম্ভাবনা, সে কারণে কখনো কখনো বেআইনিভাবে এই কাজটা করে। এখন আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, একটা বড় বিপদ আমাদের আসছে, যে আমাদের গ্যাস সিলিন্ডারগুলো, কোনো গ্যাস সিলিন্ডার বয়স 8 বছর, 10 বছর, 12 বছর হয়েছে। কখনো কখনো দেখি যে ওই তেলের ট্যাঙ্কি যেটা যমুনা পদ্মা, তার উপরে আবার গ্যাসের সিলিন্ডার বসিয়ে নিয়ে আসা হয়। দুটোই কিন্তু দাহ্য পদার্থ। ওখানে ওনারা শুধু দয়া করে লিখে দিয়েছেন সাবধান দাহ্য পদার্থ, তার এই সাবধানবাণীটাই যথেষ্ট, আর কিছু না। ফলে এই ধরনের লিখে দিয়ে, যে চিনির বয়ামের মধ্যে যদি একটা বাচ্চা নাকি লিখে দিয়েছিল আমি চিনির বয়ামের মধ্যে লবণ লিখে দিয়েছি, আর পিঁপড়া ওখানে ভুলেও উঠতে পারবে না, কারণ সে তো মনে করে লবণ। ফলে ওইরকম লিখে দিয়ে তো আর নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। আমাদের এখনো সাবধান, নিরাপদে চলবেন, এই দিয়ে তো আর নিরাপত্তা বিধান করা যাবে না। সেই ক্ষেত্রে সরকারের প্রতি শুধু আশাবাদ নয়, সরকারের প্রতি আশাবাদ ব্যক্ত করার চেয়ে আমাদের নাগরিক দায়িত্ববোধটা বাড়ানো দরকার। জনগণ যতক্ষণ পর্যন্ত সরকারের উপর চাপ তৈরি করতে না পারবে, যে সরকার নির্বিবাদে জনমতকে পদদলিত করতে পারে, সে কেন অত দায়বোধ করবে? তার কাছে তো মুনাফা এবং মুনাফা শিকারীরাই প্রধান। সংসদে যদি এই ব্যাপক পরিমাণ, বিশাল পরিমাণ ব্যবসায়ীদের একটা প্রতিনিধিত্ব থাকে, তাদের কাছে মনে হবে যে নিমতলিতে সাধারণ মানুষ থাকে কেন, এই ঘিঞ্জি জায়গার মধ্যেই এই মানুষদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে বরঞ্চ আমাদের ওখানে ব্যবসার হাবটা করলেই তো ভালো হয়, কারণ ঢাকার মাঝখানে যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে ভালো। ফলে সে তো চাইবে মুনাফার নিশ্চয়তা, মানুষের জীবনের নিশ্চয়তা সে তো চাইবে না। ফলে আমাদের মনে হয় যে আমাদের সেই আন্দোলনটাও গড়ে তোলা দরকার। উনি যেটা উদাহরণ দিয়ে বলেছেন, কখনো কখনো ব্যক্তির সদিচ্ছাটা খুব গুরুত্বপূর্ণ, সেটা ছোট পর্যায়ে, কিন্তু যদি একটা সামগ্রিক পর্যায়ে আসেন তখন শুধু ব্যক্তির সদিচ্ছা নয়, জনগণের আকাঙ্ক্ষাও লাগবে, সাথে সাথে জনগণের সে আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা পথে নামার সক্ষমতাটাও লাগবে। যে সেই জনমতটা নেই কেন? কারণ এটা তো যে এলাকায় কেমিক্যাল গোডাউনটা মানুষ দেখছে, ওই এলাকার মানুষ দেখছে, কিন্তু সামাজিক যে একটা আন্দোলন, সেই আন্দোলনটা আমরা অনুপস্থিত দেখি। এটা আসলে সময়ের সাথে সাথে চলে যায়। যখন অ্যাক্সিডেন্ট হয়, যখন ঘাটা খুব দগ্ধ থাকে, তখন এটার পরিচর্যা, ওষুধ দেওয়া, ব্যান্ডেজ পরিবর্তন করা ইত্যাদি সবই আমরা করি, কিন্তু যখন শুকায় যায় তখন এটা আমরা ভুলে যাই যে এই কাজটা আবার হতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে বললাম, এই একই জিনিস দেখেন নিমতলির পরে যখন এখানে ঘটনা অনেক খুব দ্রুত আগেতেছে। এখন একটা বিল্ডিং এর যখন লাইন কেটে দিল, তখন কিন্তু গোডাউন দুইটা ফ্লোর গোডাউন, আন্ডারগ্রাউন্ড গোডাউন, 3টা জিনিসই কাটলো না, পুরা বিল্ডিং এরই কিন্তু লাইন কেটে গেল। ওইখানে যে মানুষগুলো থাকতেছে তাদের পানির ব্যবস্থা কি, ইলেকট্রিকের ব্যবস্থা কি, কোথায় যাবে, এগুলো আমলে আনাটাও উচিত বলে আমি মনে করি। এখন
এই যে আমরা ভুলে যাওয়ার যে সংস্কৃতি, এটার থেকে আমাদেরকে আরেকটা জিনিস এখানে আমি শেয়ার করতে চাই, সেটা হলো যে এই যে এখন যে জনমতের সৃষ্টি হয়ে আছে, এখন যত কষ্ট হোক যাই হোক এটা প্রতিবাদ করে মানুষ পাওয়া যাচ্ছে না। মানে জনমত হলো যেটা সরাও, এই বিস্ফোরক দ্রব্য এখান থেকে সরাও। এই সময়টাকে কাজ, যেহেতু আমরা খুব আবেগপ্রবণ বাঙালি, এই সময় এই ক্রিয়াটাকে কাজে লাগায় এখন এটা করে ফেলতে হবে। কিছু ক্ষতি আমাদের হবে, তারপরে সেটা করা উচিত বলে আমি মনে করি। জি, আমি দুটো কথা, একটা হলো যে আমি দেখলাম কদিন আগে উচ্চ আদালত থেকে একটা মানে অসাধারণ একটা রায় দেখলাম, যে তারা নদীকে তারা একটা জীবন্ত সত্তা হিসেবে তারা ঘোষণা করেছেন একটা, এবং এটা আমি মনে করি, আমি সাম্প্রতিক কালে যতগুলো উচ্চ আদালত রায় দিয়েছেন, আমার মতন মনে হয় লক্ষ লক্ষ মানুষ যারা এটা দেখেছেন তারা একটু আশ্বস্ত বোধ করেছেন। যেই নদীর সাথে বাংলাদেশ এখনো বদ্বীপ, বাংলাদেশ এখনো পলিমাটি এখনো এক ধরনের গঠিত হচ্ছে বলে বলা হচ্ছে, ফলে এই বাংলাদেশের সাথে তার নদী এবং নদীর সাথে আমাদের সমাজ সভ্যতা, আমাদের কৃষি, আমাদের অর্থনীতি, আমাদের ব্যবসা, সমস্ত কিছু কিন্তু এর সাথে কিন্তু যুক্ত। এটা ফলে এটাকে যদি আপনি যখন আপনি বলছেন এটার জীবন্ত সত্তার এটাকে বিঘ্ন ঘটাচ্ছে, মানে এর মাঝখানে প্রতিবন্ধকতা তৈরি করছে, এ ধরনের স্থাপনা হোক, এই ধরনের বিভিন্ন উদ্যোগ হোক, আইন হোক না কেন, যা কিছু হোক, তার বিরুদ্ধে একটা সমন্বিত তৎপরতা নেওয়াটা এখন খুব জরুরি। আর আমি শেষ যে কথা বলতে চাই যে এখানে আপনি যদি আমরা এটা করতে পারি, আমরা তো ব্যক্তি বিচ্ছিন্ন আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি, কিন্তু মানুষ এখন অনেক বেশি সচেতন। মানুষ এবার পুরনো ঢাকার যে মানুষ, এখানে হয়তো কয়েক লক্ষ মানুষের উদ্বেগ, কিন্তু সারা বাংলাদেশের 17 কোটি মানুষের উদ্বেগটা কিন্তু আছে। সরকারকে বিবেচনা নেওয়া দরকার, না হলে এই মানুষকে সংগঠিত হয়ে মানুষ ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আসলে কোনো সরকারকে বাধ্য করা যাবে না। আমি মনে করি সে কাজটা করতে পারলে আমরা যে চিন্তাগুলো করি, মানুষের নিরাপত্তা বিধান করে শিল্প উন্নয়নে যে কথাটা চিন্তা করি, একটা বাসযোগ্য ঢাকা শহর, বাসযোগ্য দেশ, সেদিকে যাওয়া সম্ভব। জি, ধন্যবাদ তিনজনকেই। দর্শক, আজ এ পর্যন্তই আমাদের এই অনুষ্ঠানটি। আজ রাত 2টায় পুনঃপ্রচার হবে এবং আগামীকাল আমরা উচ্ছেদ বিষয়ে অন্য প্রেক্ষিত নিয়ে নতুন অতিথিদের সাথে আমরা আলোচনায় বসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।